নিচেতে একইভাবে আমরা তাহলে আমরা ব্যাক বেডেও 10টা নিডল আছে এটা বলবো। হ্যাঁ, এখন দেখো আমার নিটিংটা যদি এমন হয় যে একটা নিডল দুই বেডেই একটা করে নিডল বাদ যাচ্ছে, ঠিক আছে, এই দেখো এই এরকম যদি স্ট্রাকচার তৈরি করি তাহলে কি হচ্ছে দেখো যে আমার এটা 10 গেজের মেশিন হলো, স্ট্রাকচারটা তৈরি হবে কি 5 গেজের মেশিনে, 5 গেজ মানে এটা আমরা বলতেছি হাফ গেজ মেশিন, ঠিক আছে, যে আমরা এটা কিছুটা মানে কন্ট্রোল করতে পারি, আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর তুমি যেটা বললা একই স্ট্রাকচার তৈরি হয় কিনা, যে তোমরা দেখছো যে নিডল বেডকে র্যাকিং করা যায়। হ্যাঁ, র্যাকিং বলতে কি যে আমার এইভাবে দুটো বেডের নিডল সাজানো আছে, ঠিক আছে। এখন এখানে কি যে দুইটা বেডের মধ্যে একটা নিডলের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ঠিক না, যে আমরা দেখছি এখানে রিব গেটিং এ আমরা চাইলে এটাকে র্যাকিং করে দুইটা বেডের গেজ এই সরাইতে পারি, একটা বেডের সাপেক্ষে আর একটা বেডকে সরাইতে পারি, হ্যাঁ, ফেস টু ফেস আনতে পারি। তখন স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে ইন্টারলক তৈরি করতে পারবো, বুঝছো, এই নেল গুলোকে যদি ডানে আনি তাহলে এখানে হ্যাঁ যে ইন্টারলক গেটিং এ আসতেছে। আর আমরা এর আগে শুরুতে কি বললাম যে একটা আগে কি ছিল যে তোমার এক ভিভেড নিটিং মেশিন, আর একটা ছিল আমার পার্ল। হ্যাঁ, আমরা অ্যারেঞ্জমেন্ট করে, হ্যাঁ, পার্লের ক্ষেত্রে কি আমার ফেস টু ফেস থাকবে ট্রিক গুলা, ওই ক্ষেত্রে আমরা পার্লও তৈরি করতে পারবো। আর আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যদি এরকম করি, এই আমার দুইটা বেড, ঠিক আছে, এই একটা ধরো ফ্রন্ট বেড, এই ব্যাক বেড, হ্যাঁ, এখানে কি দুই বেডের জন্য দুইটা ক্যাম্প সিস্টেম থাকে, দুইটা ক্যাম্প সিস্টেম, এই ধরো এক ক্যাম্প সিস্টেম এক ক্যাম্প সিস্টেম, এই দুটো আবার কি একসাথে জয়েন করে আমার ক্যাম্প ক্যারিয়ার্সটা তৈরি হয়, ঠিক আছে। এখন ধরো আমরা এখানে সব মিস ক্যাম্প সেট করলাম, ঠিক আছে, এই ব্যাক বেডে আমরা সব মিস ক্যাম্প সেট করলাম, আর ফ্রন্ট বেডে আমরা সব নিট ক্যাম্প সেট করলাম, ঠিক আছে। এটা কখন, যখন আমার এই এদিক এই ডানে থেকে বামে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে যদি আমরা কন্টিনিউয়াস নিটিং করি তাহলে কি হবে যে আমার এখানে শুধু ফ্রন্ট বেডে নিটিং হইতে থাকবে, ঠিক আছে। তাহলে কি এটা সিঙ্গেল জার্সি, তারপর কি আবার যখন আমি এইদিকে আসবো মোট কথা একটা বেড নিটিং করতে থাকবে, ঠিক আছে। তখন কি হবে এখানে সিঙ্গেল জার্সি স্ট্রাকচার তৈরি হবে। আরটা দেখো আমরা যদি এমন করি, আচ্ছা আমি যখন ক্যাম্প পড়াবো, হ্যাঁ, এখানে আজকে আমরা ক্যাম্প আলোচনা করবো, তখন তোমরা নিজেরাও সহজে বুঝতে পারবা যে আমি মানে ইয়েগুলা আমি একটু এই অল্প একটু পড়াই, তারপর আমরা ক্যাম্প সিস্টেমে গিয়ে তারপর দেখাচ্ছি। এখন তোমাদের আসলে তোমাদেরও বুঝতে একটু অসুবিধা হবে যারা খেয়াল করেননি যে ক্যাম্প সিস্টেম। হ্যাঁ, এখানে নিটিং উইথ বলা আছে, এখানে এখানে আলাদাভাবে বলার কিছু নাই যে তোমার যে একটা ফ্যাব্রিকের ক্ষেত্রে একটা মেশিনে কত উইথে নিটিং করা, মানে মেশিনগুলো কত উইথের থাকে, হ্যাঁ, যে এইগুলি এখানে বর্ণনা করা আছে। এটা আমার মনে হয় আলাদাভাবে তেমন কিছু আলোচনা করার নাই। তারপর ইয়ান কাউন্টস এর ক্ষেত্রে কি এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে আমরা যেমন আগে হিসাব করছি যে কত গেজের মেশিনে কত কাউন্টের সুতা নিটিং করতে পারবো, এই ক্ষেত্রে দেখো শুধু ওরসেট কাউন্টে দেওয়া আছে এন ইকুয়াল টু গেজ বাই 9, ঠিক আছে। এইটা একটা হিসাব যে আমরা এই যে এন, এটা আমরা আগেও পাইছিলাম এই জিনিস, এন এটা কি ওরসেট কাউন্ট, ঠিক আছে, ইকুয়াল টু গেজ, মানে নিটিং মেশিনে যে গেজ থাকবে ওটাকে 9 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, কত কাউন্ট, কত ওরসেট কাউন্টের সুতা আমরা ওটাতে নিটিং করতে পারবো, ওই হিসাবটা পাবো। তারপর এখানে দেখো যে আমাদের এখানে ওই আগের মতো এখানে 12 এনপিআই বলতে নিডেল পার ইঞ্চ, এতে কত মানে কত কত ওরসেট কাউন্টের সুতা নিটিং করতে পারবো ওইটার এই এক্সাম্পল গুলা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে আসো আমরা এখানে এইটাই যাওয়ার আগে আমরা এটা তো তোমরা দেখছো, এটা মানে তোমরা ল্যাবে তো আসছো, তো আমি এটাতে ফিরতেছি, কিন্তু তার আগে যেটা আমাদের আর্জেন্ট দরকার এটা হচ্ছে ক্যাম্প সিস্টেম। এই যে আমাদের এখানে ক্যাম্প সিস্টেমটা আছে, হ্যাঁ, যে আমি যদি রাফলি আঁকতে চাই এখানে, যে আমি যদি তোমাদের একে দেখাতে চাই, এটা একটা বেডেরটা একে দেখাই, যে এই আমার ধরো ক্যাম্প, এই ক্যাম্পটাকে কি আমার
এভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে আছে আমার এই ক্যাম ট্র্যাক, হ্যাঁ, তারপর এখানে আমার স্টিচ ক্যাম, এরকম ইয়ে যে আমরা এই অংশটা চিনি, এটা আমরা সিএ জার্সি নিটিং মেশিন করছি। আমি আর এখানে আলাদা করে দেখাই। আমরা যখন সিএ জার্সি যত নিটিং অ্যাকশন দিচ্ছি আমরা ক্যাম আঁকছিলাম, ঠিক আছে। এই ক্যাম্পটাকে এখানে টোটাল 4 ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমি যদি এইটুকু আঁকি, দেখো এখন আমরা কি জানি যে ক্যাম্প ক্যারেজটা একবার ডানে থেকে বামে, আরেকবার বামে থেকে ডানে পরের বার, এইভাবে ক্যাম্প ক্যারেজটা মুভ করে, হ্যাঁ। তার মানে কি নিডেল কখনো আমার যখন ডানে থেকে বামে যাচ্ছে তখন কি নিডেল বাটগুলা এই দিক থেকে প্রবেশ করতেছে, আর যখন আমার উল্টা দিকে যাচ্ছে তখন কি এই দিক থেকে প্রবেশ করতেছে নিডেল ক্যাম্পটাকে, ঠিক আছে। এখানে কি আমার নিডেল স্টেশনারি, ঠিক আছে। নিডেল গুলো আমরা যদি এখানে আঁকি, পাশাপাশি সব নিডেল তার গেজ অনুযায়ী সাজানো আছে, ঠিক আছে। এবার নিডেল আছে। এখন ক্যাম্প ক্যারেজ, এই ক্যাম্পটা যখন এদিক থেকে এইদিকে যাবে তখন কি এই নিডেল পার্টগুলো এই ক্যাম্পটা ফল করে উঠবে আবার নামবে, আবার যখন উল্টা দিকে যাবে তখন কি হবে, উল্টা দিক থেকে প্রবেশ করবে, ঠিক আছে। এখন আমরা এই ক্যাম্পটার কি অংশ জানি, এটাকে বলে রেইজিং ক্যাম্প বা এই ক্লিয়ারিং ক্যাম্প, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে যে 4টা পার্ট আছে, এখানে আমরা রেইজিং ক্যাম্প বলবো এইটাকে, এই অংশ নিচের অংশটাকে, এটাও রেইজিং ক্যাম্প। এটা দুইটা দেওয়ার কারণ কি, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, ঠিক আছে। আমরা যদি এটাকে রাইট বলি, হ্যাঁ, রাইট রেজিং ক্যাম্প, আর হচ্ছে আমার লেফট রেজিং ক্যাম্প, ঠিক আছে। দুইটাই রেজিং ক্যাম্প, কিন্তু একটু খেয়াল করতে হবে যখন আমার নিডেল এই দিক থেকে ঢুকতেছে, এই যে ডান পাশ দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, তখন কি এটা রেজিং ক্যাম্প আকার, এই রাইট রেজিং ক্যাম্পটা রেজিং ক্যাম্পের কাজ করতেছে, হ্যাঁ। যখন এটা আবার ক্যাম্প ফলো করে উপরে উঠলো, ক্লিয়ারিং হইলো, আবার যখন নিচে নেমে ইয়ান ফিডিং হয়ে নামতেছে, তখন এই লেফট রেজিং ক্যাম্পটাকে গার্ড ক্যাম্প হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। আবার দেখো যখন উল্টা দিক থেকে নিডেল বার্ড প্রবেশ করতেছে এই দিকে, তখন লেফট রেজিং ক্যাম্পটা রেজিং ক্যাম্প হিসাবে কাজ করতেছে, আর তখন আমার রাইট রেজিং ক্যাম্পটা গার্ড ক্যাম্প হিসাবে কাজ করতেছে, ঠিক বোঝা গেছে। আরেকটা জিনিস দেখো, আমরা এই আমার ক্যাম্প, ঠিক আছে, তাহলে আমরা রাইট রেজিং ক্যাম্প আর লেফট রেজিং ক্যাম্প এটা কিছুটা বুঝলাম, ঠিক আছে। এখন দেখো এই উপরের যে দুটো অংশ আছে এই দুটোকে বলতেছে কার্ডিগান ক্যাম্প বা টাক ক্যাম্প, ঠিক আছে। কার্ডিগান ক্যাম্প বা টাক ক্যাম্প, এটারও আমার রাইট লেফট আছে, কারণ একবার একদিক থেকে নিডেল ক্যাম্পটাকে আসতেছে, পরের বার আরেক দিক থেকে, ঠিক আছে। এখন দেখো এই রেজিং ক্যাম্প আর কার্ডিগান ক্যাম্প যে এইগুলা কি স্প্রিং লোডেড, ঠিক আছে। স্প্রিং লোডেড আমরা যদি ক্যাম্প ফলো করি, এই ক্যাম্প ট্র্যাকটা কিভাবে তৈরি হইতেছে যে আমার এই ক্যামের অংশগুলা কি উঁচু, হ্যাঁ, ক্যাম আমরা যেটা বলছি এই অংশগুলো উঁচু, আর তার ক্যাম্প ট্র্যাক অংশটা কি নিচু, ঠিক আছে, এটুকু উঁচু, আবার এই পাশে স্টিচ ক্যাম্প এগুলির অংশটা উঁচু, এইভাবে ক্যাম্প ট্র্যাকটা তৈরি হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা স্প্রিং লোডের ক্যামের ক্ষেত্রে কি জানি যে ওগুলাকে চাপ দিয়ে মিশাই দেওয়া যায়, ঠিক আছে। আমরা চাইলে এই কার্ডিয়ান ক্যাম্প, এটা আমরা বললাম রাইট কার্ডিয়ান ক্যাম্প, এটাকে আমরা চাপ দিয়ে প্লেটের সাথে মিশাই দিতে পারি। আবার কি চাইলে আমরা কার্ডিয়ান ক্যাম্প লেফট এটাকেও মিশাই দিতে পারি, একইভাবে রেজিং ক্যাম্প গুলাকেও, ঠিক আছে, আমরা মিশাই দিতে পারি। দেখো আমরা যদি দেখো এখানে আমরা যদি কার্ডিয়ান ক্যাম্পকে, এটা যেহেতু স্প্রিং লোডেড, এটাকে মিশাই দিই, তাহলে আমার ক্যাম্প একটা কি দাঁড়াবে দেখো, এরকম হবে, ঠিক আছে। আমার কার্ডিয়ান ক্যাম্প এখানে ছিল, ঠিক আছে, এটাকে আমরা প্লেটের সাথে মিশাই দিচ্ছি, তাহলে আমার কার্ডিয়ান ক্যাম্পটা আর অংশটা আর অ্যাক্টিভ নাই, ঠিক আছে। এইটার ক্ষেত্রে দেখো, আগেরটার ক্ষেত্রে এখানে কি নিডেল বাট ক্যাম্প ট্র্যাক ফলো করে উপরে উঠতো আবার নামতো, এখানে আমার নিট স্টিচ তৈরি হইতেছে, ঠিক আছে, নিট। আর যদি আমার এরকম আরেকবার বলবেন স্যার, আমি এটা বুঝি নাই। মানে যখন আমার এই কার্ডিয়ান ক্যাম্প রেজিং ক্যাম্প সব যখন অ্যাক্টিভ, হ্যাঁ, এটা মানে পুরো অ্যাক্টিভ আছে, তখন কি হচ্ছে এখানে আমার
নিট স্টিচ তৈরি হইতেছে, ঠিক না? যেমন তখন ক্যাম্পটা আমার তোমাদের তো নিট নিট টাক্স মিস এগুলি পড়াইছিলাম। তোমরা যদি সিঙ্গেল জার্সি নিটিং মেশিনের ক্যাম্প গুলা খেয়াল করতে পারো, এইটার গঠনটা কি একদম সেই নিট ক্যামের মতো, ঠিক না? যে আমার নিডেল উঠে নিট স্টিচ তৈরি করতেছে। এখন দেখো এই কার্ডিগান ক্যাম্প, এটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করে দিই, মানে চাপ দিয়ে মিশাই দেই, এটার উঁচু যদি না থাকে এই অংশটা, শুধু রেজিং ক্যাম্প যদি উঁচু থাকে, তাহলে আকারটা দাঁড়াবে এইরকম ক্যামের। তখন কি হবে, যে নিডেল উঠে আমার সেই ক্লিয়ারিং হবে না, কিন্তু আমার কি নতুন ইয়ান ফিট হবে, তাহলে কি আমার টাক স্টিচ তৈরি করবে। এটার ক্ষেত্রে কি আমার এরকম টাক স্টিচ তৈরি করবে, ঠিক আছে? ঠিক আছে টাক। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস এখানে খেয়াল করো, যে আমরা যদি এই গার্ডিয়ান ক্যামের আমরা দেখছি দুই ভাগে ভাগ করা, ডানে বামে, ঠিক না? যে ওই একই কথা, যে কখনো নিডেল এই দিক দিয়ে যাচ্ছে, আবার কখনো এই দিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো যে এবার লেফট রাইটটা একটু বুঝি, যে আমার এরকম যদি করি আমরা, যে লেফট সাইড রাইট সাইডেরটাকে মিশাই দিলাম, লেফট সাইডেরটা আমরা মিশাইলাম না, কার্ডিয়ান ক্যাম্প। যদি এইভাবে ভাগ করে দেখাই, এই ঠিক আছে, এরকম যদি করি, হ্যাঁ, যে আমরা এখানে এই রাইট কার্ডিয়ান ক্যাম্পটাকে মিশাই দিচ্ছি, ঠিক আছে? তখন কি হবে, নিজের যখন তোমার এই ক্যাম্প ক্যারিয়ার যখন এই দিকে যাবে, রাইট থেকে লেফটের দিকে যাবে, তখন কি হবে, আমার এটা টাক স্টিচ তৈরি করবে, ঠিক আছে? কিন্তু যখন আবার উল্টা দিকে আসবে, লেফট থেকে রাইটে আসবে, তখন কি হবে, তখন আমার ঠিকই আবার নিট স্টিচ তৈরি করবে। ঠিক বুঝতে পারছো? এই জায়গাটা যদি বুঝে থাকো, আমার আর তেমন এখন ক্লাসে লোড থাকবে না, আমার এখন বুঝাইতে তেমন কোনো লোড নিতে হবে না। এটুকু কি বুঝছো? গার্ডিয়ান ক্যাম্প, হ্যাঁ, যে লেফট রাইট, হ্যাঁ, এক সাইড আমরা অ্যাক্টিভ করতে পারি, আর এক সাইড ইনঅ্যাক্টিভ রাখতে পারি, বুঝছো? সব অপশনই আছে। একইভাবে দেখো, আমরা যদি এখানে রেইজিং ক্যাম্প, হ্যাঁ, এটাও কিন্তু আমার স্প্রিং লোডেড। এই নিচে যে রেজিং ক্যাম্প দুটো আছে, এটা আমার স্প্রিং লোডেড। এখন দেখো এই আমি ভাগ করলাম, এই এখন আমি কি করলাম, এই রেজিং ক্যাম্পকে মিশাই দিলাম, ঠিক আছে? তাহলে কি হবে, যে আমার তখন নিডেল, দেখো আমি যদি এই রেজিং ক্যাম্পে মিশাই দিই, তখন কি নিডেল মিস্টিচ তৈরি করবে, সে উঠবেই না, ঠিক আছে? তখন রেজিং ক্যাম্প দুটাকে যদি মিশাই দেয়, তাহলে কি মিস্টিচ তৈরি করবে যেদিকেই। হ্যাঁ, এখন আবার একই কথা, যে আমার এখানে রাইট আর লেফট আছে, ঠিক না? এখন দেখো আমি যদি এই রাইট সাইডকে আমি মিশাই দিলাম, আর লেফট রেজিং ক্যাম্পকে আমি অ্যাক্টিভ রাখলাম, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে আমার যখন এই তোমার বামে থেকে ডানে আসতেছে, যখন আমার নিডেল এই পাশ থেকে যাচ্ছে, তখন কি করবে, মিস স্টিচ তৈরি করবে, ঠিক আছে? রেজিং ক্যাম্প এই পাশেটা আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি, কিন্তু যখন আমার উল্টা দিকে আসবে ক্যাম্প, হ্যাঁ, তখন কি আমার এই নিডেল এই পাশ থেকে যাবে, তখন কি হবে, টাক, বা আমি যদি এখানে পুরা কার্ডিগান ক্যাম্পটাও আমি অ্যাক্টিভ রাখি, তাহলে একদম নিট, ঠিক আছে? বুঝে গেছে? এইভাবে আমরা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারি। স্যার আরেকবার একটু বলেন। আরেকটা জিনিসে আসবো, এটা আরেকবার একটু বলেন, শুনবা, যে আমরা এই যে কার্ডিগান ক্যাম্প, স্যার আরেকবার একটু বলেন। স্যার কি বলবো বলো? স্যার আগেরটা আরেকবার একটু বলেন, রেজিং এরটা আরেকবার একটু বলেন স্যার। মিস ক্যাম্প দেখো, আমরা এখানে যদি এইভাবে আঁকি, ঠিক আছে, যে ক্যাম্পটা আমরা এইভাবে আঁকলাম, আর কার্ডিগান ক্যাম্প তো বুঝছো, ঠিক না? কার্ডিগান ক্যাম্প রাইট লেফট বুঝছো না? জি স্যার, কার্ডিনেটটা বুঝেছি স্যার। হ্যাঁ, তাহলে একই রকম আমরা যদি রেজিং ক্যাম্প, ঠিক আছে, রেজিং ক্যাম্প দুটাকে রাইট বা লেফট ধরো, আমরা এই রাইট রেজিং ক্যাম্প, ঠিক আছে, এইটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম, মানে মিশাই দিলাম প্লেটের সাথে, তখন কি হবে, নিডেল যখন আমার এই দিক থেকে যাবে, তখন কি এটা রেইজ হবে? রেজিং ক্যাম্পটাই তো ইনঅ্যাক্টিভ, তখন সে মিস স্টিচ তৈরি করবে, সে নিচেই থেকে যাবে, আর স্টিচটা তৈরি হবে মিস, ঠিক আছে? কিন্তু আমি আবার এই লেফট রেজিং ক্যাম্পকে আমি অ্যাক্টিভ রাখছি, তাই নিডেল যখন আবার এই দিক দিয়ে আসবে, যখন ক্যাম্পের উল্টা দিকে যাবে, নিডেল যখন এই দিক দিয়ে আসবে, তখন কি এই রেজিং ক্যাম্পের ধাক্কায় ঠিকই উপরে উঠবে, ঠিক আছে?
যে তখন আমরা যদি এখানে কার্ডিগান ক্যাম্পটাও অ্যাক্টিভ রাখি তাহলে নিট তৈরি হবে, নিট স্টিচ। আর যদি আমি এই কার্ডিগান ক্যাম্প মিশিয়ে রাখি তাহলে শুধু রেজিং ক্যাম্প উপরে আছে, তাহলে আমার টাক স্টিচ। ঠিক আছে, এইটা বুঝো যে রেজিং ক্যাম্পকে আমরা ইনঅ্যাক্টিভ করলে ওই সাইডে আমার মিড স্টিচ তৈরি হবে। আর এই সাইডে যে ক্যাম্পটা দিব আমি কার্ডিগান ক্যাম্প আর রেজিং ক্যাম্প একসাথে দিলে আমরা মিড স্টিচ পাবো। আর যদি আমার শুধু রেজিং ক্যাম্প থাকে এই পাশে তাহলে আমার টাক স্টিচ পাবো। ঠিক আছে, আর যদি আমি সবই ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে আমি মিড স্টিচ পাবো। ঠিক আছে, এবার আরেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কাজে লাগবে তোমাদের। যে আমরা এই যে কার্ডিগান ক্যাম্প, তারপর তোমার এই রেজিং ক্যাম্প দেখলাম, হ্যাঁ, এগুলি দেখো যে আমি একটু আঁকার চেষ্টা করি। দেখো এই আমি যদি পাশ থেকে দেখি ক্রস সেকশন, এই ধরো আমার ক্যামের ক্রস সেকশন। ঠিক আছে, এই উপরেরটা হচ্ছে আমার কার্ডিগান ক্যাম্প, এটুকু আমার কার্ডিগান ক্যাম্প। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার রেজিং ক্যাম্প। ঠিক আছে, তাদের কতটুকু মোটা এটা বুঝাইতেছি এখানে, বুঝতে পারছো? ক্যাম্পটা কতটুকু মোটা আছে এটা বুঝাইতেছি। এখন আমরা যখন কার্ডিগান ক্যাম্পকে মিশাই দিতেছি, ঠিক আছে, তখন আমার এরকম হচ্ছে এই রেজিং ক্যাম্প পুরা বের হয়ে আছে, আর এই কার্ডিগান ক্যাম্পটা তার কোনো থিকনেস নাই, সে মিশে গেছে। ঠিক আছে, এখন দেখো ভিবেড নিটিং মেশিনে একটা অপশন থাকে যে আমি হাফ অ্যাক্টিভ হাফ ইনঅ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে, যে আমার ধরো রেজিং ক্যাম্প এই পুরা মোটা আছে, আর কার্ডিগান ক্যাম্প বা টাক ক্যাম্পটা কি আমি হাফ থিকনেস বাইরে রাখলাম। এটা আমার কার্ডিগান ক্যাম্প আর এটা আমার রেজিং ক্যাম্প। তাহলে কি আমরা কার্ডিগান ক্যাম্পকে পুরা মিশাই দেই নেই, অর্ধেকটা মিশাইছি। ঠিক আছে, এখন দেখো আমরা এটার সাথে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে নিডেল বাট, হ্যাঁ, আমার এখানে নিডেল বাটও আমি যদি দুটা লেন্থের নেই, এই একটা বাট, এই একটা বাট। ঠিক আছে, এটা আমার হাফ বাট নিডেল, এটা ফুল বাট নিডেল, হ্যাঁ, বা হাই বাট লো বাট। ঠিক আছে, বাটের দৈর্ঘ্যে কম বেশি। ঠিক আছে, এখন দেখো যদি আমরা এরকম ক্যাম্প দেই যে দুইটা ক্যামই বের হয়ে আছে, কার্ডিগান ক্যামও পুরাটা বের হয়ে আছে আর রেজিং ক্যামও পুরাটা বের হয়ে আছে, তাহলে আমার এই শর্ট বাট নিডেলও নিটিং করবে, লং বাট নিডেলও নিটিং করবে। ঠিক আছে, আর আমি যদি এমন করি, দেখো, আচ্ছা আমি এই পাশে আঁকি, এই পাশটাই, এই দেখো এই আমার রেজিং ক্যাম্প, এই আমার কার্ডিগান ক্যাম্প। এখানে কি করছি যে আমার উপরটা কার্ডিগান ক্যাম্প আর নিচেরটা রেজিং ক্যাম্প, এটা কিন্তু থিকনেস বুঝাইতেছি, পুরুত্ব। ঠিক আছে, এখানে আমরা কি করছি, রেজিং ক্যাম্প ফুল, মানে ফুল অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আর কার্ডিগান ক্যাম্পকে অর্ধেকটা মিশাই দিচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি এই লং বার একটা মেশিনের সাজিয়েছি একটা লং বার একটা শর্ট বার, ঠিক আছে, এইভাবে আমরা সাজাইছি, তাহলে কি হবে দেখো, লং বাট নিডেল, এই বারটা কিন্তু অনেক মোটা, হ্যাঁ, তাহলে আমার এটা এই একদম নিচে পর্যন্ত আছে, তাহলে কি এই লং বাট নিডেল কি করবে, নিট স্টিচ তৈরি করবে। একটু মনোযোগ দিয়ে দেখো যে আমার রেজিং ক্যাম্প তো পাবেই সে থিকনেসের কারণে, আবার যেহেতু তার বারটা লম্বা বেশি তাই কি কার্ডিগান ক্যামও সে পাবে। ঠিক আছে, আর শর্ট বাট নিডেল দেখো এই ক্ষেত্রে কি করবে, যে শর্ট বাট নিডেল রেজিং ক্যাম্প দিয়ে উঠবে, কিন্তু কার্ডিগান ক্যামের মানে তার যদি আমি দৈর্ঘ্যটা আঁকতে চাই এখানে বাটের পাশে ক্যামের এখানে এইটুকু ধরো, ঠিক আছে, হাফ বাট নিডেল। হ্যাঁ, তো এখন দেখো এই বাটটা যখন ক্যাম্পটা ফলো করে উঠতেছে তখন এইখানে এসে কিন্তু শিয়ার ক্যাম্প পাচ্ছে না, কার্ডিগান ক্যাম্পকে পাচ্ছে না, তাহলে কি সে টাক স্টিচ তৈরি করবে। ঠিক আছে, তোমরা একটু দেখো, আমি আর একটা ডায়াগ্রাম বই থেকে দেখাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এই পর্যন্ত কে বুঝতে পারছো আমার এই যে এই কি বলে স্যার, হাই বাট নিডেল, লো বাট নিডেল আর হাফ অ্যাক্টিভ ফুল অ্যাক্টিভ ক্যাম্প। ঠিক আছে, এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু বলো, আমি আর একটা ডায়াগ্রাম দেখাই বই থেকে, তাহলে তোমরা আরো সুন্দর বুঝতে পারবা। এটা স্পেশাল বই আছে, বই থেকে বের করতে তো টাইম লাগবে, ধরো 1 মিনিট, তাও একটু দেখো,
কারণ অনেকের হয়তো জিনিসটা ক্লিয়ার হবে যদি আমার এখানে বইয়ে দেখো বা এক মিনিট না, এটা বের করতে একটু দাঁড়া, আমি খুঁজে বের করি। এটা দেখলে তোমাদের আর অসুবিধা হওয়ার কথা না। দাঁড়াও, একটু সূচিপত্রটায় যাই, ওখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের। যারা বুঝতে পারছো তাদের আমার মনে হয় না আর অসুবিধা আছে, কিন্তু এটা আসলে যেহেতু মানে একটু নতুন জিনিস, তাই আমি একটু দেখাই দিই। এখানে এখানে কই এক মিনিট, হ্যাঁ। প্যাটার্ন অ্যান্ড সিলেকশন ডিভাইস, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 11 নম্বর চ্যাপ্টার। এইখানে দেখবা তোমার এই যে ডিফারেন্ট লেন্থস অফ বার্ড, এইটা আছে 115-তে পৃষ্ঠায়। আচ্ছা, এখানে তো যাচ্ছে না, আমি টান দিয়ে দেখাই। 115 পৃষ্ঠায় এই ডায়াগ্রামটা আছে। দেখো এখানে তোমাদের, ধরো এক মিনিট, ধরো আর অল্প একটু। বিশ, আঠারো, এই যে চলে আসছে এখানে। এই যে এই ডায়াগ্রামটা দেখো, দেখছো এখানে আমার 3টা লেন্থের বার দেখানো হয়েছে, কিন্তু ভিভেটে মেইনলি 2টা লেন্থের বার থাকে, হাই বার, লো বার। এখানে দেখো ক্যামের, হ্যাঁ, ক্যামের থিকনেস আছে, ঠিক আছে, ক্যামের থিকনেস কম বেশি আছে, হ্যাঁ। আর এখানে আমার নিডেলের বাটেরও লেন্থের এই সাইজে ছোট বড় আছে, ঠিক আছে। আমি যদি এখানে দেখাই, এখানে যেভাবে আঁকছে ওইভাবে যদি বুঝাইতে চাই, তাহলে অনেকটা এরকম যে এই, ঠিক আছে, এইভাবে, হ্যাঁ। এখন দেখো আমরা যদি নিডেলের 2টা বাট আঁকি, একটা আমার হাই বাট নিডেল যেটার দৈর্ঘ্য বেশি, ঠিক আছে, আর একটা কি লো বাট বা শর্ট বাট নিডেল, ঠিক আছে। এন্ড এই 2টা বাট, এটা আমার লং বাট, এটা শর্ট বাট, ঠিক আছে। এখন এই 2টা নিডেল বাট যখন এই দিক দিয়ে যাবে, ঠিক আছে, তখন কি লং বাট এই এই ক্যামটাও ফলো করতে পারবে, ঠিক আছে। সে যখন পাশের দিকে যাবে তখন কি টোটাল ক্যামটাই ফলো করবে, কিন্তু শর্ট বাট নিডেলটা কি হবে, শুধু এই জোনটুকু ফলো করতে পারবে, ঠিক আছে। তারপরে কি এখানে এসে সে আর ক্যাম্প পাবে না, এখান থেকে সে ক্যাম্প পাবে না, বুঝে গেছে। এটাকে ইউটিলাইজ করা হয় আমার ভিভেট নিটিং মেশিনে। এখন দেখো আমরা যদি এমন করি, এখানে এই ধরো নিডেল, হ্যাঁ, নিডেল গুলা আঁকি একটু, ঠিক আছে। এখানে দেখো আমরা কি করলাম, এই নিডেলটা ধরো লং বাট নিডেল দিলাম, এটা শর্ট বাট নিডেল, আবার লং বাট, আবার শর্ট বাট, ঠিক আছে। আবার উল্টা পাশে ধরো আমার এখানে শর্ট বাট, লং বাট, আবার শর্ট বাট, ঠিক আছে। আর আমরা যদি ক্যামে আমরা কি অনেক রকম অপশন তাহলে পাইতেছি, কার্ডিয়ান ক্যামকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা, রেজিং ক্যামকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা, আবার ধরো কি তোমার তার হাফ অ্যাক্টিভ, হাফ ইনঅ্যাক্টিভ, এইরকম বিভিন্ন অপশনে অনেক ডিজাইন তৈরি করা যায়, বুঝতে গেছে। তো আমরা তার পার্টটাতে এটা মানে বুঝতে পারছো এখন। তো আমরা এই ক্যাম্প সিস্টেম দেখলাম। এখন আমরা এর পাশে যেটা আছে দেখো উপরে, ঠিক আছে, আরো কিছু ক্যাম্প আছে, যে আমরা এই যে আমরা এখানে কার্ডিয়ান ক্যাম্প আর রেজিং ক্যাম্প চিনলাম। উপরে দেখবে এখানে কিছুটা এই শেডিং করা এরকম একটা ক্যাম্প আছে, এটাকে বলতেছে গার্ড ক্যাম্প,
ঠিক আছে, এটা হচ্ছে গার্ড ক্যাম। আর এই কার্ডিগান ক্যাম বা টাক ক্যামের নিচে এই লাইন বরাবর একটা সলিড ক্যাম আছে, এইটুকু অংশ, এটা আর একটা গার্ড ক্যাম। ঠিক আছে, এই ক্যামটা কেন দেওয়া হচ্ছে, এই নিচের গার্ড ক্যামটা, যখন আমরা এই কার্ডিগান ক্যাম্পকে আমরা ইনঅ্যাক্টিভ করলাম বা দুইটাকেই ইনঅ্যাক্টিভ করে দিলাম, তখন যাতে নিডেলটা এই পথ ফলো করে। ঠিক আছে, আর তারপরে আমার আগের মতো এখানে আমার স্টিচ ক্যাম আছে। ঠিক আছে, এই পাশে আমার স্টিচ ক্যাম, আমরা জানি এই পাশে একটা স্টিচ ক্যাম আর এটা স্টিচ ক্যাম। স্টিচ ক্যাম কি কন্ট্রোল করে, যে স্টিচ লেন্থ কতটুকু হবে, হ্যাঁ, নিডেল কত নিচে নামবে, তাহলে আমার স্টিচ লেন্থ কত হবে। ঠিক আছে, আর তোমার আরটা আছে একটা বেডে, ফ্রন্ট বেডে আছে এখানে অক্সিলারি স্টিচ ক্যাম। ঠিক আছে, যে আমার স্টিচ ক্যাম ডিটারমাইন করতেছে কত নিচে যাবে, আর অক্সিলারি স্টিচ ক্যাম তাকে ওই যে আফথ্রো ক্যামের মতো কাজ করতেছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের একটা জিনিস আমি বলে রাখি এখানে, যে আমরা যদি এখন নিটিং অ্যাকশনে যাই, ঠিক আছে, নিটিং অ্যাকশন 5টা ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে এই ভিভেড নিটিং মেশিনের। এখানে দেখো আগের মতো আমরা কিন্তু স্টেপ গুলা পাইতেছি। রেস্ট পজিশন, হ্যাঁ, দেখো এখানে টোটাল 5টা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে স্টেপ আছে আমার 4টা। ঠিক আছে, দেখো এগুলো আমাদের পরিচিত হেডিং, দ্য রেস্ট পজিশন, ক্লিয়ারিং, ঠিক আছে, ইয়ার্ন ফিডিং, আর কি নকিং ওভার। ঠিক আছে, এন্ড এইখানে আমরা কি করব, যে এখানে আমার কোনো সিঙ্গেল জার্সি নিটিং মেশিনে কি আমরা সিঙ্কার দেখছিলাম, ওখানে আমার সিঙ্কারের বর্ণনা আসছিল সিঙ্গেল জার্সির বেলায়। এখানে কিন্তু কোনো সিঙ্কার নাই, এখানে কি হয়ে গেছে 2টা বেড আর 2 সেট নিডেল। ঠিক আছে, আর সাথে সাথে দেখো আরেকটা বর্ণনা এখানে চলে আসছে, এই যে রেইজিং ক্যাম ব্র্যাকেটে আর মানে রাইট। ঠিক আছে, তারপর কি আছে স্টিচ ক্যাম ব্র্যাকেটে লেফট, আবার এখানে কার্ডিগান ক্যাম সি, এটা আবার রাইট, আবার আরেকটা লেফট, মানে এইরকম কিছু বর্ণনা আসছে। এগুলি তোমরা এখন পারার কথা, আমি তো বুঝাইলাম তোমাদের। ঠিক আছে, আর এস এল দিয়ে আমরা কি বুঝবো, অক্সিলারি স্টিচ ক্যাম লেফট। ঠিক আছে, তোমরা ডায়াগ্রামে দেখবা ওই ক্যামের পাশে এইভাবে সংক্ষেপে লেখা আছে আর আর রাইট, আর আর লেফট, হ্যাঁ, ডায়াগ্রামই আছে। এখন তোমাদের আরেকটা জিনিস দেখো, যে আমার এই 5 নাম্বার ডায়াগ্রাম, আমার তো 4টা স্টেপে 4টা ডায়াগ্রাম, এই 5 নাম্বার ডায়াগ্রাম হচ্ছে আমাদের এখানে দেখাইছে ডিলেড টাইমিং হিসাবে। ঠিক আছে, এই 4টা স্টেপের ডায়াগ্রাম হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজ টাইমিং। ওই যে আমরা ভি বেডে পড়ছি না, সিঙ্ক্রোনাইজ টাইমিং কি, 2 বেডের নিডেল একসাথে উঠতেছে আবার একসাথে নেমে নকওভার করতেছে, এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাইজ টাইমিং। আর ডিলেড টাইমিং এ কি, একটা বেডে ধরো আমরা ওখানে সার্কুলারে পড়ছিলাম, সিলিন্ডার নিডেল নামার পর নেমে নকওভার করার পরে ডায়াল নিডেল তারপরে নিডেল এই নকওভার করতেছে। ঠিক আছে, আর ভি বেডে আমরা এই স্টেপটাকে আমরা বলতে, এখানে এই ডায়াগ্রামটা দেওয়া আছে তোমার ডিলেড টাইমিং। এখানে দেখো একটা বেডের নিডেল এখনো নামে নাই, আরটা নেমে নকওভার করছে। ঠিক আছে, তাহলে এটা কি আমার ডিলেড টাইমিং বলতেছি। দেখো এখানে জিনিসটা কি, যে এই যে তোমার এখানে আগের সেগুলো হচ্ছে সিঙ্ক্রোনাইজ নকিং ওভার। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার ডিলেড টাইমিং এর নকওভার। ঠিক আছে, একটা নিডেল আগে নামতেছে আর একটা নিডেল পরে নামতেছে। তোমাদের একটা কোশ্চেন দেখলাম আগের, যেরকম ডিলেড টাইমিং এর এই নিটিং অ্যাকশন দেখাইতে। ঠিক আছে, ডিলেড টাইমিং এর এই ডায়াগ্রাম ওইটা, আর এখানে তোমাদের এইটুকু বলতে হবে যে তোমার এই যে স্টিচ ক্যাম যেটা, হ্যাঁ, স্টিচ ক্যাম। ঠিক আছে, যে আমার রেজিং ক্যাম, কার্ডিগান ক্যাম, হ্যাঁ, স্টিচ ক্যাম, অক্সিলারি স্টিচ ক্যাম, হ্যাঁ, এগুলির ক্ষেত্রে আমার স্টিচ ক্যামটাকে অক্সিলারি স্টিচ ক্যামের থেকে একটু উপরে সেট করা হয়। ঠিক আছে, আমরা যদি এখানে ডায়াগ্রামটা আঁকি ক্যামের, যে আমার এই ধরো কার্ডিগান ক্যাম, রেজিং ক্যাম, এখানে আমার একটা গার্ড ক্যাম আছে। ঠিক আছে, আর তারপর কি এখান থেকে আমার স্টিচ ক্যাম, তোমাদের ডায়াগ্রামে দেখবা যে এখানে আমার আরেকটা আছে অক্সিলারি স্টিচ ক্যাম, এটা ফ্রন্ট বেডে। ঠিক আছে, আমি না হয় বইয়ের এখানে যে ডায়াগ্রামটা আছে ওটাই দেখাই, এটা তো তোমরা হয়তো বুঝতে পারবা। এই যে এখানে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট বেডের ক্যাম্প সিস্টেম। দেখো এখানে তোমরা কতটুকু স্পষ্ট দেখতে পাচ্ছ যাই না, যে এই দেখো এখানে আমার রেজিং ক্যাম লেফট, রেজিং ক্যাম রাইট, কার্ডিগান ক্যাম লেফট, কার্ডিগান ক্যাম রাইট,
তারপর এখানে আমার গার্ড ক্যাম্পটা জি দিয়ে দেখানো আছে, আর এখানে আছে তারপরে স্টিচ ক্যাম্প লেফট, ঠিক আছে। তারপর কি আছে অক্সিলারি স্টিচ ক্যাম্প লেফট, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম যে আমরা যদি ডিলে টাইমিং করতে চাই তাহলে পরে আমার এই অক্সিলারি স্টিচ ক্যাম্পটাকে এই আরেকটু নামাই দিতে হবে, স্টিচ ক্যাম্পের থেকে নিচে নামাইতে হবে, বুঝতে গেছে? তো এই গেল। স্যার হ্যাঁ বলো। আজকে স্যার কাইন্ডলি শেষ করে দেন স্যার, হ্যাঁ শেষ। পড়া লাগবে তো একটু। তাহলে আমার আমার ক্যাম্পটা পড়ানোই মেইন উদ্দেশ্য ছিল। আর শুধু একটা জিনিস দেখো, তোমাদের এইটা একটু পড়ে নিও, ঠিক আছে। এখন তোমাদের এটা পারার কথা, তোমাদের ল্যাবেও দেখানো হয়েছে যে এইটুকু দেখো, এই যে এই ডায়াগ্রাম আছে তোমাদের। আমি মানে ক্যাম্প নিডেল, হ্যাঁ এগুলো আমি মোটামুটি শেষ করছি। হ্যাঁ যে তোমাদের এখানে দেখো এই যে এই ডায়াগ্রামের সাথে যে বর্ণনা আছে তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ তোমরা এটা দেখো, আমি যদি সময় পাই দেখাবো। আর তোমাদের একজন কোশ্চেন করছিল একটা, যেটা আমি বলছিলাম ক্যাম্প সিস্টেম পড়ানোর পরে পড়াবো, যে দেখো এখন তোমরা এটা বলতে পারবা যে আমি যদি এমন করি, ঠিক আছে, এই আমার মিডল, ফ্রন্ট বেড, ব্যাক বেড, ঠিক আছে। এখন আমি দুইটা ক্যাম্প এখানে সংক্ষেপে আঁকি, এই আমার ধরো ব্যাক বেড ক্যাম্প এরকম, আর ফ্রন্ট বেড ক্যাম্প এরকম, ঠিক আছে। এই এই রেজিং ক্যাম্প, কার্ডিয়ান ক্যাম্প, এখানে আমার এই কার্ডিয়ান ক্যাম্প, রেজিং ক্যাম্প, ঠিক আছে। দুইটার ক্যাম্প সিস্টেম আঁকলাম, এখানে লেফট রাইট সবই আছে। এখন দেখো আমি যদি কি করি যে এই ব্যাক বেডের এই সাইডের ক্যাম্প, এই কার্ডিয়ান ক্যাম্পটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, আমার যখন এই পাশ থেকে এই পাশে যাবে ক্যাম্প ক্যারিয়েজ, তখন কি করবে, টাক স্টিচ তৈরি করবে, ঠিক আছে। আবার আমি কি করছি যে ফ্রন্ট বেডের এই পাশে যদি আমি লেফটটা ইনঅ্যাক্টিভ করি, ব্যাক বেডের লেফট কার্ডিয়ান ক্যাম্পকে আমি ইনঅ্যাক্টিভ করছি, তাহলে আমি এখানে যদি আবার উল্টাটা করি, রাইট কার্ডিয়ান ক্যাম্পকে যদি ইনঅ্যাক্টিভ করি, তাহলে কি হবে যে তোমার যখন দুইটা ক্যাম্প তো একসাথে যায়, ঠিক না, একসাথে মুভ করে, তখন আমার যখন ক্যাম্প ক্যারিয়েজটা রাইট থেকে লেফটে যাবে, তাহলে ব্যাক বেডে কি হচ্ছে, টাক স্টিচ, আর ফ্রন্ট বেডে হচ্ছে আমার নিট, তাই না। এখন দেখো যখন আবার তারা উল্টা দিকে আসবে, ঠিক আছে, এখন রাইট থেকে লেফটে গেছিল, যদি লেফট থেকে রাইটে আসে তখন কি হবে, ফ্রন্ট বেডে তখন হবে টাক স্টিচ, ব্যাক বেডে হবে নিট স্টিচ, ঠিক আছে। একইভাবে আমরা কি এটা বোঝা গেছে, আমি যদি কোনাকুনি ভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করি, স্যার বুঝছি স্যার এটা, ঠিক আছে। একইভাবে আমরা যদি ধরো এইভাবে, ঠিক আছে, রেইজিং ক্যাম্পকেই যদি আমরা ইনঅ্যাক্টিভ করে দেই এই পাশটা, ঠিক আছে, আবার এই পাশে যদি আমরা কোনাকুনি ইনঅ্যাক্টিভ করে দেই, ঠিক আছে, কোনাকুনি, হ্যাঁ যে আমি একই সাইডে না, তাহলে দেখো ক্যাম্প ক্যারিয়েজ যখন এইদিকে যাবে তখন দেখো কি হবে, ব্যাক বেডে আমার নিট তৈরি হবে, ঠিক আছে। আর ফ্রন্ট বেডে কি হবে, যেহেতু ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি এখানে আমার মিস হবে, মানে এই নিডেল গুলা নিটই করবে না, এখানে আমার লুপ তৈরি হবে শুধু ব্যাক বেডে, ঠিক আছে। আমি যদি দেখাইতে চাই, ঠিক আছে, শুধু ব্যাক বেডে আমার লুপ তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো যখন আমার উল্টা দিকে আসবে ক্যাম্প ক্যারিয়েজ, তখন কি হবে, দেখো তখন ক্যাম্প অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ব্যাক বেডে হবে আমার মিস লুপ, মানে ব্যাক বেডের নিডেল গুলা নিট করবে না, আর ফ্রন্ট বেডের কি হবে, নিট লুপ, ঠিক আছে। আমি যদি এইটাই স্ট্রাকচারে দেখাইতে চাই, ঠিক আছে, যদি আমি নিডেল দিয়ে স্ট্রাকচারে দেখাইতে চাই, ঠিক আছে, এই দেখো এইরকম স্ট্রাকচার হচ্ছে, সুতাটা এক বেডে সব নিটিং করতেছে, তারপরে কি ঘুরে এসে আবার, ঠিক আছে, ঘুরে এই বেডে, ঠিক আছে, এইভাবে একটা টিউবুলার ফ্যাব্রিক তৈরি হবে, ঠিক আছে। এইগুলো একটু খেয়াল রাখবা। আর তোমাদের যে ল্যাবে মনে হয় হাফ কার্ডিগান, ফুল কার্ডিগান, এগুলি স্ট্রাকচার দেখাইছিলাম, বুঝছো, তোমরা ওগুলি অবশ্যই খেয়াল রাখবা, পড়তে হবে, বুঝছো। ক্লাস টেস্টের জন্য বলতেছি না, তোমাদের ফাইনালের জন্য এগুলি অনেক সময় আসে দেখি, তোমরা একটু 5-6 বছরের কোশ্চেন ইয়ে করবা, কনসাল্ট করবা, বুঝছো, তাহলে পারে দেখবা যে তোমাদের কোনো গ্যাপ আছে কিনা এটা বলতে পারবা, অনেক কিছু। আর বিশেষ করে তোমাদের
ইয়ে কি বলে ক্লাস টেস্টে যে গাইডলাইন দিচ্ছি ওটা কেউ কি দেখছিলা? কারো অসুবিধা থাকলে বলো। আমি আজকে আর পড়াবো না, আমি এখন বাকিটুকু টাইম ধরো 15-20 মিনিট যা আছে আমরা ক্লাস টেস্টের গাইডলাইনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো আমি ওপেন করি একটু তোমাদের ক্লাস টেস্টের গাইডলাইন এখানে, কারণ আমি অন্য স্যার আমাদের প্রবলেম না থাকলে কি আমরা চলে যাব? হ্যাঁ যাদের প্রবলেম নাই তারা যাইতে পারো। হ্যাঁ তোমাদের একটু আমি গাইডলাইনটা ওপেন করি। এটা আমি একটু ওপেন করে তারপর বলতেছি, দেখাই তোমাদের। এইখানে কিন্তু আমি গাইডলাইনে সব সমান মার্কের কোশ্চেন না, কোনটা 1 মার্কের, কোনটা হাফ মার্কের, কোনটা 3 মার্কের, কোনটা 4 মার্কের, বিভিন্ন আছে। ঠিক আছে? তো তোমাদের আমার যেটা ইয়ে করবো যে মোটামুটি 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে ছোট বড় মিলাই, বুঝছো? স্যার একটা একটা কোশ্চেন ছিল বলো। স্যার। এক্সাম্পল অফ ব্যালেন্স স্ট্রাকচার আর আনব্যালেন্স স্ট্রাকচার, স্যার এখানে কি দুইটা দিলেই হবে? মানে ব্যালেন্স স্ট্রাকচার হচ্ছে রিবার ইন্টারলক আর আনব্যালেন্স হচ্ছে প্লেন, হ্যাঁ দুইটা দিলেই এইটুকুই হবে? এইটুকুই। অ্যাপিয়ারেন্স দেখো, এটা আমি ওপেন করছি, এখানে আমি দেখাই তোমাদের। অ্যাপিয়ারেন্স তোমাদের যেভাবে দেখাইছি, দেখো অ্যাপিয়ারেন্স এর কোশ্চেনটা কি, যে আমরা যদি বলি সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের টেকনিক্যাল ফেস আর টেকনিক্যাল ব্যাকের অ্যাপিয়ারেন্স, তাহলে আমরা কি বলবো? টেকনিক্যাল সিঙ্গেল জার্সির টেকনিক্যাল ফেসে আমরা ভি শেপ লুপ দেখবো, তাই না? আর ব্যাক সাইডে কি সেমি সার্কেল দেখবো। এইটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স। এখন আমার যদি সময় থাকে তাহলে আমি তোমাদের যেভাবে বুঝাইছি যে আমার এরকম 3টা লুপ আঁকবো, ঠিক আছে? এরকম 3টা লুপ এঁকে আমার কেন ভি শেপ লুপ দেখতেছি, কেন সেমি সার্কেল দেখতেছি, এটা আমরা সংক্ষেপে ব্যাখ্যা করব। এইটা হচ্ছে আমার ওই কোশ্চেনের পূর্ণ রূপ, অ্যান্সারের পূর্ণ রূপ। ঠিক আছে? তোমার যদি সময় না থাকে তাহলে তুমি টেকনিক্যাল ফেস, টেকনিক্যাল ব্যাক এইটুকু অন্তত মেনশন করতে হবে। ঠিক আছে? তারপরে আসো তোমার আরেকটা কোশ্চেন আছে এখানে 3 নাম্বার, যেটা শো দ্য নোটেশন অ্যান্ড লুপিং ডায়াগ্রাম অন পয়েন্ট পেপার অফ টেকনিক্যাল ফেস এন্ড টেকনিক্যাল ব্যাক অফ প্লেন স্ট্রাকচার। এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নোটেশন আর একটা হচ্ছে পয়েন্ট পেপারে লুপিং ডায়াগ্রাম। ঠিক আছে? এটার ক্ষেত্রে দেখো আমরা নোটেশন বলতে কি বুঝি? হ্যাঁ, ক্রস আর সার্কেল। এখানে দেখো ক্রস মানে কি, আমরা টেকনিক্যাল ফেসে কি দেখবো? সব ক্রস মানে ভি শেপ লুপ দেখবো। ভি শেপ লুপ বা টেকনিক্যাল ফেস সাইড লুপ গুলোকে আমরা এইভাবে ক্রস দিয়ে দেখাই। তাহলে আমার টেকনিক্যাল ফেসের বেলায় আমরা এরকম সব ক্রস দিব স্ট্রাকচারটা, এরকম গ্রাফ পেপারে কে এইভাবে গ্রাফ পেপার এখানে ক্রস দিয়ে দিব। ঠিক আছে? আর ব্যাক সাইডে কি দিব? এরকম সার্কেল দিব। ঠিক আছে? এইটাও আমরা 4 কোণা ঘর করে নিব। ঠিক আছে? এই সার্কেল মানে কি আমার ব্যাক সাইড লুপ। হ্যাঁ, আবার তোমরা এটার সাথে গুলা ফেলবা না। যেমন স্ট্রাকচারে আমরা কি দেখাই, হ্যাঁ, যখন নিট মিস থাকে তখন কিন্তু আমরা ক্রস বলতে নিট স্টিচ বলি, আবার ডট বলতে আমরা টাক স্টিচ বলি, আর এরকম ব্ল্যাঙ্ক মানে আমরা মিস স্টিচ বলি। এইটা একটা জিনিস। আর এখানে আমার টেকনিক্যাল ফেস আর টেকনিক্যাল ব্যাকের অ্যাপিয়ারেন্স আরেকটা জিনিস। এখানে ক্রস বলতে আমরা ভি শেপ লুপ দেখবো। হ্যাঁ, তোমরা যে কোনো এরকম কোনো স্ট্রাকচার দিলে নিচে আবার এক্সপ্লেইন করবে, এটা হচ্ছে আমার টেকনিক্যাল ফেস বা ফেস লুপ, এটা হচ্ছে আমার ব্যাক লুপ, এবার একটু মেনশন করে দিতে হবে। আবার এখানেও যদি দাও নিট টাক মিস, তাহলে আবার নিচে দিতে হবে ক্রস মানে নিট, ডট মানে টাক, এভাবে লিখে দিতে হবে। ঠিক আছে? এবার আসো আমার এই পয়েন্ট পেপার রিপ্রেজেন্টেশন। যে আমি আসলে এখানে আমার স্লাইডই শেষ হয়ে গেছে, যাই হোক। দেখো আমি যদি পয়েন্ট পেপার প্রেজেন্টেশন দিতে চাই তাহলে দেখো আমরা এই ধর আমার নিডেল, হ্যাঁ, আমরা যদি লুপটাকে এইভাবে আঁকি, এইটা হচ্ছে আমার টেকনিক্যাল ফেস লুপ। ঠিক আছে? এইটাকে আমরা প্রেজেন্ট করতেছি এইভাবে ক্রস দিয়ে। আর আমি যদি এইভাবে লুপ আঁকি, এই আমার নিডেল, আমি যদি লুপটাকে এইভাবে আঁকি তাহলে এটাকে আমরা বলতেছি ব্যাক লুপ বা টেকনিক্যাল ব্যাকে আমরা যে লুপ দেখতেছি ওইটাকে এখানে আমরা এইভাবে ইয়ে করব সার্কেল দিয়ে। ঠিক আছে? এখন দেখো আমি যদি টেকনিক্যাল ফেসের লুপিং ডায়াগ্রাম পয়েন্ট পেপারে আঁকতে চাই টেকনিক্যাল ফেসের, খেয়াল করো, তাহলে আমার এক সারি নিডেল সিঙ্গেল জার্সির বেলায় আমার লুপগুলা ফেস হবে এরকম সিঙ্গেল জার্সির বেলায়। আর আমি টেকনিক্যাল ব্যাক যদি আঁকতে চাই ব্যাক সাইড থেকে, তাহলে আমরা কিভাবে আঁকবো? এইভাবে।
এটা টেকনিক্যাল ব্যাক। তোমরা দেখবা শীটে এটা দেওয়া আছে, ঠিক আছে? আমি দেখাই তোমাদের। হ্যাঁ হ্যাঁ, দেখো এইখানে দেখো, এই যে তোমাদের লেকচার শিটে যে প্লেন স্ট্রাকচার এটা দিয়ে রাখছি আমি তোমাদের। এখানে কি আমার নিট ফেব্রিক, এই ফেব্রিকটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা হচ্ছে টেকনিক্যাল ফেস, এই পাশে আছে আমার এই নিট ফেব্রিকের টেকনিক্যাল ব্যাকের ডিজাইন দেওয়া। হ্যাঁ, এখন দেখো নিচে দেখবা এইখানে আমার টেকনিক্যাল ফেসের ওই পয়েন্ট পেপার প্রেজেন্টেশন আর নোটেশন দেওয়া আছে টেকনিক্যাল ফেসের। তার নিচেই দেখবা আবার আমার টেকনিক্যাল ব্যাকের পয়েন্ট পেপার প্রেজেন্টেশন আর নোটেশন দেওয়া আছে। একইভাবে দেখবা তোমরা ভিভের এই রিব মেশিনে, রিব ফ্যাব্রিকে তোমরা কিন্তু দুইটা গুলায় ফেললে হবে না। হ্যাঁ, দেখে এইখানে আমার রিব স্ট্রাকচারটা দেওয়া আছে 3 ডাইমেনশনাল, ঠিক আছে? তার পাশে দেখো এইখানে আমার রিব ফ্যাব্রিকের নোটেশনটা দেওয়া আছে। এটা কিন্তু আমরা টেকনিক্যাল ফেস টেকনিক্যাল ব্যাক দুইটা আলাদা করি নাই, যেহেতু দুই সাইডে একই তাই আমরা নোটেশনটা একই রাখছি, ঠিক আছে? আবার এইখানে দেখো পয়েন্ট পেপার প্রেজেন্টেশন তিনটা এই প্রিন্টারের মাধ্যমে, ঠিক আছে? আবার আমরা যদি ইন্টারলকে যাই, দেখো এখানে ইন্টারলকে এই যে আমার, না এটা রিবেটটাই, দেখো এই যে ইন্টারলকের বেলায় দেখো এখানে আমার শুধু ওই 3 ডাইমেনশনাল ছবিটাই দেওয়া আছে ইন্টারলকের। আর তার নিচে দেখো আমার কিন্তু কোনো নোটেশন দেওয়া নাই, ঠিক আছে? এখানে শুধু আমার পয়েন্ট পেপার প্রেজেন্টেশনটা আছে, ঠিক আছে? এইগুলো একটু খেয়াল করতে হবে। আবার দেখো এখানে আমার আরো কিছু জিনিস আছে, যেমন তোমার এখানে দেখো আবার দেখা যায় নিডেল অ্যারেঞ্জমেন্ট। তোমাদের যদি আসে যে ইন্টারলক নিটিং মেশিনে নিডেল অ্যারেঞ্জমেন্টটা দেখাইতে, তাহলে তোমরা ল্যাবে এই ডায়াগ্রামটা আসছে। এখন তোমাদের ক্লাস টেস্টে হয়তো এরকম এই অত সময় পাবা না। তখন কি করবা, যে যদি সময় কম পাও, হ্যাঁ, এখন ইন্টারলকের এই নিডেল অ্যারেঞ্জমেন্ট আমরা এইভাবে আঁকতে পারি। দেখো এই যে এখানে যেভাবে দিচ্ছি যে আমরা ইন্টারলকের ক্ষেত্রে আমরা ফেস টু ফেস আঁকবো নিডেল, ঠিক আছে? আমার নিডেল তোমরা ওই ডায়াগ্রাম যদি আঁকতে পারো তাহলে ভালো, যদি সময় পাও। নাহলে কি আমরা এইভাবে দেখাতে পারি, এই আমার লং নিডেল, এর নিচে এল লিখবা। তারপর কি এই আমার শর্ট নিডেল, এটা শর্ট। আবার এটা আমার লং নিডেল, ঠিক আছে? আবার আমার লং নিডেলের উল্টো পাশে কি, এখানে আমার হবে ডায়ালের শর্ট নিডেল, ঠিক আছে? তারপরে কি আবার লং নিডেল, এটা ডায়ালে। তারপর কি আবার আমার শর্ট নিডেল। এইভাবে আমরা নিডেল অ্যারেঞ্জমেন্ট দেখাতে পারি, ঠিক না? এই সবকিছুই অনেক কিছু ডিপেন্ড করে পরীক্ষার টাইমে তোমার স্ট্র্যাটেজির উপর। অনেক কারণে দেখা যায় অনেক স্টুডেন্টের নাম্বার ভালো এসে যায়, তারা হয়তো কোশ্চেন পড়ে সুন্দরভাবে অ্যান্সার করতে পারে। যতটুকু সময় আছে ওটা তোমাদের বাজেট করেই লিখতে হবে, বুঝছো? আমার হিসাবে 25 মিনিট হয়তো টাইম দিব, আর ওর মধ্যে তোমাদের শেষ করতে হবে যত কিছু থাক। তোমাদের যেটা স্ট্র্যাটেজি নিতে হবে, ফার্স্টে ম্যাথ কোশ্চেনের দিকে দেখতে হবে। ম্যাথ কোশ্চেন যদি তোমার মনে হয় সলিউশন সহজেই পারবা, তাহলে সহজে, তাহলে ম্যাথ কোশ্চেনটা আগে অ্যান্সার করো, ঠিক আছে? তারপরে আসো যে ছোট কোশ্চেন গুলা দেখবা, যেগুলি 1-2 লাইনে অ্যান্সার করা সম্ভব। যদি মনে হয় এটা তুমি এখনই অ্যান্সার করতে পারবা, সাথে সাথে অ্যান্সার করে ফেলো। তারপরে আসো যদি এমন কোশ্চেন থাকে যেটা তোমার চিন্তা ভাবনা করে দিতে হবে, ওগুলি রাখবা লাস্টের দিকে। অনেক সময় দেখা যায় যে যেগুলি চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে, ওগুলি আগে অ্যান্সার করতে গিয়ে কি হয় যে জানা কোশ্চেনের টাইম পাওয়া যায় না। হ্যাঁ, তাই এখানে স্ট্র্যাটেজির কিছু ব্যাপার আছে, বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন নিয়ে তোমাদের সমস্যা থাকলে বলো তাড়াতাড়ি। এখানে আমার, আর তোমাদের তো বলছিলাম, হ্যাঁ, যে আমার সিলেবাসে যেটা আছে এখানে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের যেই কয়টা 10টা স্ট্রাকচার দেওয়া আছে, আর ইন্টারলকের যে 7টা স্ট্রাকচার দেওয়া আছে, এগুলি সিটির সিলেবাস থেকে আপাতত বাদ দিচ্ছি, ঠিক আছে? 3 আর 12 শো দ্য নিডল অ্যারেঞ্জমেন্ট অফ 1/1 ইন্টারলক, আর হচ্ছে শো দ্য নিডল গেটিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিডল গেটিং। আর তোমার 12 নাম্বার যেটা, ঠিক আছে? তুমি এইভাবে বলতে পারো যে 12 নাম্বারটা ইন্ডিকেট করতেছে ওই যে তোমাদের যেই ডায়াগ্রামটা দেওয়া আছে নিডেলের ছবি এঁকে,
ঠিক আছে। আর গেটিং বলতে আমরা কিন্তু ডট দিয়েও বুঝাইতে পারি, যে ফেস টু ফেস যে আমরা ডট দিয়া কি না, ওইটা বুঝাইতে আমরা গেটিং বলতে পারি। আর এইখানে দেখো 12 নম্বরে যেটা আছে এখানে কি লং নিডেল শর্ট নিডেলের ব্যাপারটা চলে আসে, বুঝতে পারছো? 6 হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট স্ট্রাকচার 6 আর 7 না কম্পেয়ারটা দেখো, কম্পেয়ার হচ্ছে তুমি 1/1 রিবের স্ট্রাকচারটা নিবা, এই ফিচার দেখবা, আর 1/1 ইন্টারলকের ফিচার দেখবা। এখানে যতগুলা তার অ্যাপিয়ারেন্স, এর অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, তারপর তার এক্সটেন্সিবিলিটি এইভাবে কম্পেয়ার করো, হ্যাঁ। আর তোমার যেটা এখানে আছে হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বিটুইন 1/1, হ্যাঁ, এই 6 নম্বরের অ্যান্সারটা হচ্ছে দেখো আমি কিন্তু তোমাদের বলছিলাম যে আমরা যদি রিফেব্রিক আঁকি, এই ঠিক আছে, এরকম যে এর দুই সাইডে সেম, আর ইন্টারলকটা যদি এরকম আঁকি, এরও দুই সাইড দেখতে সেম, তাহলে আমরা কিভাবে আলাদা করব যে কোনটা ইন্টারলক কোনটা রিব? আমরা কি বলছিলাম যে আমরা যদি রিবকে পাশের দিকে টান দেই তাহলে কি আমার এই ব্যাক লুপ বের হয়ে আসবে, দেখতে পাবো। আর ইন্টারলককে আমরা যতই পাশের দিকে টান দেই তাহলে কি আমরা ব্যাক লুপ গুলা দেখতে পাবো না, কারণ এই ফেস লুপ দিয়ে এই ব্যাক লুপ ঢাকা, এই ফেস লুপ দিয়ে এই ব্যাক লুপ ঢাকা। তাহলে আমরা এইটা হচ্ছে 1-2 লাইনের কোশ্চেন, বুঝতে পারছো? তোমার এইটা 6 নাম্বারটা, ঠিক আছে। আর 7 নাম্বার যেটা, এটা দেখবা তোমাদের গুগল ক্লাসরুমে আমি দিয়ে রাখছি অলরেডি, ঠিক আছে, যে কম্পারিজন এন্ড, এই যে এখানে দেখো কম্পারিজন এন্ড ক্লাসিফিকেশন, তোমাদের গুগল ক্লাসরুমে এই শীটটা দিয়ে রাখছি, দেখবা। দেখো কম্পারিজন বলতে কি, যে তুলনা। এখানে দেখো এই যে এখানে দেখো, এখানে আমি 4টা স্ট্রাকচারকে কম্পেয়ার করছি, হ্যাঁ, প্লেন, রিব, ইন্টারলক, পার্ক, হ্যাঁ। তোমাদের দেখতে হবে 1/1 রিবের আর 1/1 ইন্টারলকের কম্পারিজন, ঠিক আছে। এখানে এটা দেখলেই তোমাদের বুঝতে পারার কথা। তোমরা শুধু ওই ক্ষেত্রে শুধু এই দুইটা কলাম মেনশন করবা, এখানে আমার প্লেন আর পার্লের ব্যাপারটা আসবে না। ডিফারেন্সিয়েট মানে কি, যে পার্থক্য করা, যে কোথায় পার্থক্য আছে। আর কম্পেয়ার বলতে কি বোঝায়, তুলনা। এখানে যদি আমার দুইটা স্ট্রাকচারে একই মিলও যদি থাকে, ওটা আমার একটা কম্পারিজন, বুঝছো, যে এই জায়গায় তুলনায় তারা একই আছে, বুঝতে পারছো? আর ডিফারেন্সিয়েট মানে কি, যেগুলি পার্থক্য আছে শুধু ওইগুলা, ঠিক আছে। স্ট্রাকচার যেগুলা, না ওটা থাকবে, ওটা থাকবে, ওই কোশ্চেন থাকবে, কিন্তু তোমার এই যে ওই স্ট্রাকচার যেগুলা, ওগুলাতে আমি বললাম যে এই সিলেবাসে রাখতে। 9 নাম্বার, তার সময় নাই, 4 মিনিট মনে আছে, যে কোনো সময় কেটে যাইতে পারে, হ্যাঁ। 9 নাম্বার হচ্ছে শো এক্সাম্পল অফ সিঙ্গেল সিম্পল রিবস এন্ড ব্রড রিবস, ঠিক আছে। এইটা একটা ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো। দেখো আমার যদি এরকম হয় 3/1 রিব, এটা কি ব্যাখ্যা করার দরকার আছে 3/1 কি? তাহলে 2/1 রিব, যেগুলোতে আমার এরকম 1 থাকবে, ওইটা হচ্ছে আমার সিম্পল রিব বা এই সিঙ্গেল রিব। আর যদি আমার এরকম হয়, তোমরা দেখছো 6/3 ডার্বি রিব, এটার ক্ষেত্রে কি আমার কোনো 1 নাই, এটা হবে আমার ব্রড রিব, বুঝতে গেছে? তোমরা বইয়ে দেখো কোনটা, হ্যাঁ 6/3 হচ্ছে ব্রড, কিন্তু এখানে 1 যেগুলো আছে এগুলি হবে আমার সিম্পল বা সিঙ্গেল রিব, ঠিক আছে। তোমরা দেখো শীটে এটা আছে, আমার এখানে আর 3 মিনিট দেখাচ্ছে, তোমরা তাড়াতাড়ি বলো, আর কোনো প্রবলেম থাকলে কেটে যাবে যে কোনো সময়। তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ। তোমরা নিজেরা 4-5 জন মিলে যদি বসে পড়ো তাহলে দেখবা ভালো হয়। অনেক সময় দেখা যায় কেউ একটা পয়েন্ট ভালো করে খেয়াল করছে, কেউ 4টা পয়েন্টই ভালোভাবে খেয়াল করছে, একসাথে 4-5 জন পড়তে বসলে দেখবা সুন্দর পড়া হয়, বুঝছো? কিছু বলবা জামির হোসেন? তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না জামির হোসেন। আচ্ছা তাহলে আজকে তো থাকুক, হ্যাঁ। কিছু বলবা? না স্যার, সরি স্যার, আনমিউট হয়ে গেছিল। আচ্ছা তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ। ভালো করে পরে ক্লাস পরীক্ষা দিবা, ক্লাস টেস্ট। আর তোমরা ইয়ে করবা না, কি বলে, এই সবাই পরীক্ষার আগেই বই খাতা ব্যাগ মোবাইল যা আছে নিজ দায়িত্বে সামনে রেখে দিবা, ঠিক আছে। তারপর অড নাম্বার ইভেন নাম্বার, অড নাম্বার ইভেন নাম্বার আইডি এইভাবে বসবা। প্রথম কলামে 1 3 5 7 এইভাবে বসবে, দ্বিতীয় কলামে 2 4 6 8 এইভাবে বসবে, তারপর আবার অড নাম্বার, আবার ইভেন নাম্বার। আর লাস্টের কলামে গিয়ে তোমাদের মধ্যে যদি কেউ রিয়ার থাকে তারা বসবে লাস্টের কলামে, ঠিক আছে। এইভাবে বসবা। তুমি একটু আগে অ্যারেঞ্জ করে রাখো, কারণ আমার অনেকগুলা পরীক্ষা,
আর এসে যদি এগুলি ঠিক করতেই টাইম যায়, অনেক টায়ার্ড লাগবে, বুঝছো? আমার অনেকগুলা পরীক্ষা, ল্যাব পরীক্ষা, ক্লাসেস সব মিলে। তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।